আচ্ছা, গত ক্লাস থেকে আমাদের শুরু হচ্ছে সিএসএস। আচ্ছা চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা তো প্রথমত আমরা আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে চলে যাই, আমাদের ক্লাসের ডিরেক্টরিতে চলে যাই। আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার 5, ক্লাস 5। তো আমরা এখন অনেক কিছু জানি, আমরা জানি HTML কিভাবে কাজ করে। শুধু তাই না, HTML শেষ করে ফেলেছি আমরা বলা যায়। যতগুলো দরকার HTML ট্যাগ, সবগুলো ট্যাগ আমরা শিখেছি এবং আরও কিছু ট্যাগ ছিল, হেডার, ফুটার ট্যাগ, আর্টিকেল ট্যাগ, ডিভ ট্যাগ। এই ট্যাগগুলো সিএসএস দিয়ে আপনাকে শিখতে হবে, সেজন্য আমরা রেখে দিয়েছি, ঠিক না? স্প্যান ট্যাগ ছিল আমাদের। তো আমাদের গত ক্লাস থেকে সিএসএস শুরু হয়ে গেছে আমাদের, তাই না? তো চলেন আমরা কাজ শুরু করি। তো আমরা জানি যে যখনই কোনো একটা ক্লায়েন্টের কাজ আমরা শুরু করব, প্রথমেই আমাদের একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে হবে। আমি বানালাম হচ্ছে ওয়েব নামে। এরপর এটার ভিতরে সবচেয়ে জরুরি ফাইলটা আমি বানাবো index.html। তারপরে অবশ্যই যেহেতু আমাদের সিএসএস শুরু হয়ে গেছে, style.css। আমার এখানে ইমেজ থাকতে পারে, তো আমরা ইমেজ রাখার জন্য ইমেজেস ফোল্ডার নিলাম। আপাতত থাক, আমাদের সিএসএস ফোল্ডার লাগবে, ফন্টস ফোল্ডার লাগবে, জেএস ফোল্ডার লাগবে, এগুলো আমরা জানি না আমরা সবাই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই ফাইলটাকে একটু রান করে ফেলি আমি, আর পুরো ডিরেক্টরিটা আমি সাবলাইম টেক্সট 2 দিয়ে রান করতে চাই। এটা হচ্ছে আমাদের ফাইল চলে আসছে এখানে, মানে আমাদের এটা চলে আসছে এখানে। হ্যাঁ, মানে আমরা ফুল ডিরেক্টরি ওপেন করব, কারণ ফুল প্রজেক্টটা তাহলে আমার কন্ট্রোলে চলে আসবে আর কি। আচ্ছা একটু সময় নিচ্ছে সে। হ্যাঁ চলে আসছে। তো ডিরেক্টরি ওপেন করলে দেখেন আগের উইন্ডোটা কিন্তু থেকে যায়, দেখতে পাচ্ছেন? আমি আগেরটা কেটে দিলাম, নতুনটা রাখলাম। এই হচ্ছে আমার উইন্ডো, এই হচ্ছে আমার index.html ফাইল, এই হচ্ছে আমার style.css ফাইল। style.css ফাইলটা ডান পাশে রাখলে বেটার, হ্যাঁ কাজের সুবিধা। বাম পাশে আমি কি রাখবো? index.html ফাইলটাকে আমি এখানে রাখবো। তো প্রথম কাজই হচ্ছে আমার HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসতে হবে এখানে। এখানে লিখলাম হচ্ছে আমি CSS। এরপর থেকে এখন থেকে আমাদের কাজ হচ্ছে টাইটেলের নিচে আমরা লিংক করাবো CSS ফাইলটাকে, কারণ CSS ফাইলটাকে যদি আমি লিংক না করাই তাহলে CSS ফাইলের কোনো কথাই শুনবে না কে? HTML ফাইল। তো লিংক করাবো কিভাবে? লিংক ট্যাগের মাধ্যমে। লিংক ট্যাগ এখন আমাকে দিতে হচ্ছে কি? href। ওকে, এখন ফাইলের নাম কি আমার? style.css। আমাকে রিলেশনটাও বলে দিতে হবে এখানে, rel style sheet। আমরা কি লিংক করাতে পারলাম? পারবো না? গত ক্লাস থেকে আমরা এটা পারি। এখন আমরা অনেক কিছু শর্টকাট জানি তো নাকি? লিংক করানোর একটা শর্টকাট আছে, লিংক কোলন সিএসএস। কন্ট্রোল প্রেস করলে অটোমেটিক্যালি আপনার ফাইলটা লিংক হয়ে যাবে। কন্ট্রোল অথবা ট্যাব, কন্ট্রোল অথবা ট্যাব, সাবলাইমে ট্যাব দিলেও কাজ করে এটা। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম না? তো আমরা এখন সিএসএস ফাইলটা তৈরি করে ফেলেছি। সিএসএস ফাইল দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে নান্দনিক করে একেবারে কালার টালার দিয়ে অস্থির করে ফেলবো। আর HTML এর কাজ তো আমরা অলরেডি জানি, তাই না? এখন গত ক্লাসে আমরা শিখেছিলাম H2 ট্যাগের মধ্যে একটা লেখা নিয়ে রাখলাম আমরা, উই আর ব্যাচ 92। আমরা এটা নিয়ে রাখলাম। এখন একটু রিলোড দিয়ে দেখেন তো কি অবস্থা এখানে। আপনি দেখবেন আপনার লেখা চলে আসছে উই আর ব্যাচ 92। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে সিএসএস দিয়ে একটা ওয়েব পেজকে সুন্দর করে ফেলা যায়, কিভাবে সুন্দর করে এটাকে ডিজাইন করে ফেলা যায়। তো সিএসএস এর একটাই সূত্র, সেই সূত্রটা আমরা সবসময় মনে রাখবো, ধরা, সাইজ করা। একটাই সূত্র এটা সিএসএস এর, বুঝতে পারছেন? যখনই কোনো ডিজাইন করবেন আপনারা, প্রথম সিএসএস এর প্রথম শর্ত হচ্ছে আপনাকে ধরতে হবে। কাকে ধরবেন? যাকে আপনি সাইজ করতে চান। আমরা এখন কাকে সাইজ করতে চাই? উই আর ব্যাচ 92 এই লেখাটাকে সাইজ করতে চাই। সাইজ করতে চাই মানে হচ্ছে ডিজাইন করতে চাই, একটু সুন্দর রং চং আমরা দিয়ে দিতে চাই এখানে। এবার এই লেখাটাকে আমরা ধরবো এখন, কিন্তু এই লেখাটাকে ধরা যাবে না, কিন্তু লেখাটা যে ট্যাগের মধ্যে আছে সেই ট্যাগটাকে আমরা ধরতে পারবো। গত ক্লাসে আমরা অলরেডি শিখেছি কোনো ট্যাগকে ধরার জন্য সিএসএস ফাইলে আমরা শুধু ট্যাগের নামটা লিখে দিব, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, বাস ধরাধরি শেষ। এবার সাইজ করব আমরা, কি দিয়ে সাইজ করব আমরা? সিএসএস প্রপার্টি, ঠিক আছে? আপনি যদি লেখার কালার দিতে চান, প্রপার্টি নাম হচ্ছে কালার। যদি লেখায় কালার দিতে চাই, প্রপার্টির নাম কি? কালার। রেড দিয়ে দিলাম আমি। সাথে সাথে আপনি যদি রিলোড দেন, আউটপুটে দেখবেন সিএসএস এর কথা শেষ শোনা শুরু করেছে অলরেডি। লেখাকে ডানে বামে মাঝখানে সরানো যায়, প্রপার্টির নাম কি? টেক্সট অ্যালাইন। একেবারে আপনি ইয়ে করে ফেলবেন আর কি, টেক্সট অ্যালাইন। লেখাকে ডানে বামে অথবা মাঝখানে সরাতে চান, প্রপার্টির নাম কি? টেক্সট অ্যালাইন। আপনি টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। ডিফল্ট ভাবে লেফট থাকে। আমি যদি বলি তুমি মাঝখানে চলে আসো, সেন্টার, সরি ভুল হয়েছে বানান, সেন্টার। লেখা এখন যদি আপনি রিলোড দেন, মাঝখানে চলে আসছে, লেখা মাঝখানে চলে আসছে। লেখার সাইজ আমি বড় ছোট করতে চাই, প্রপার্টির নাম কি? ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে এই দুনিয়াতে আর কোনো কাজ করা হয় না, বুঝতে পারছেন?
কালার দিয়ে একটা লেখার মধ্যে কালার দেওয়া ছাড়া ওয়েব ডিজাইনে আর কোনো কাজ করা হয় না। সো এটা এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা যেমন HTML শেখার সময় মাথায় রেখেছি বিআর মানে ব্রেক, একটা এন্টার দিবে, ঠিক না? ঠিক কি না? আবার আমরা আরো কি শিখেছিলাম, আমরা আরো শিখেছিলাম হচ্ছে আপনার H1 মানে হচ্ছে হেডিং, H1 মানে হচ্ছে হেডিং বা হেডলাইন। ঠিক তেমনি আপনাকে মনে রাখতে হবে সিএসএস এর কোন প্রপার্টি দিয়ে কি কাজ করা হয়। যে যত বেশি এটা মনে রাখবেন, প্র্যাকটিস করবেন, সে তত বেশি পাওয়ারফুল। আমরা কি বুঝতে পারছি? সো এটা মাথায় রাখবেন আর কি। আমরা এখন চাচ্ছি টেক্সটাইল সেন্টার করে দিলাম, লেখা মাঝখানে চলে আসলো। লেখার সাইজ মানে ফন্টের সাইজটা বড় করতে চাই আমরা। আমাদের প্রপার্টি নাম কি? ফন্ট সাইজ। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল। আমি যদি এখন রিলোড দেই, লেখা বড় হয়েছে? বড় হয়েছে না? আপনি আরো বড় করতে চান, আপনি 100 পিক্সেল করে দেন, লেখা কি হবে এখন? আরো বড় হবে। আমরা কি বুঝতে পারছি? আমরা গত ক্লাসে আরো একটা প্রপার্টি শিখেছিলাম, ফন্টের স্টাইল। ফন্টের স্টাইল মানে লেখার একটা স্টাইল আবার আমরা এখানে দিতে পারবো কিন্তু। তো এটার জন্য প্রপার্টি নাম কি ছিল? ফন্ট ফ্যামিলি। প্রপার্টি নাম কি ছিল? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা মানে সুন্দর ফন্ট ধরে নিয়ে আসতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা গেলাম, তারপর হচ্ছে এখান থেকে একটা সুন্দর দেখি কিরকম ফন্ট পাওয়া যায়। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, শুধু ফন্টের নামটা নিয়ে যাব আমরা। সাপোজ আমরা এখান থেকে আহারানি আছে, তারপর আলজেরিয়ান আছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। আচ্ছা একটা ফন্ট আছে, আমি এটা বসে দিই। ফন্টের নাম হচ্ছে ইমপ্যাক্ট, মানে অনেক মোটা, এটা ইমপিএসসিটি ইমপ্যাক্ট। ওটা বুঝতে পারছেন? এই যে একটু মোটা সোটা ফন্ট আর কি। এটা আমি ফন্ট ফ্যামিলির নাম কি দিলাম? ইমপ্যাক্ট। হ্যাঁ জি বলেন। সাবলাইমে গেলাম। আচ্ছা তার আগে দেখেন ইমপ্যাক্ট ফন্ট ফ্যামিলি পাচ্ছে। আমরা যে কোনো ফন্ট ফ্যামিলি কাজে লাগাতে পারবো না? আমি মাইক্রোসফট ওয়ার্ডে যে যা আছে যে কোনো ফন্টটাকে ধরে এনে আমি আমার ফন্টের মধ্যে কাজে লাগিয়ে দিতে পারবো তো নাকি? শুধু তাই না, আমরা আরো অনেক কাজ করতে পারবো। যেমন আমরা ফন্ট নিয়ে একটা ক্লাস হবে, বিশাল বড় ক্লাস। যে কোনো টাইপের ফন্ট সুন্দর, শুধু আপনার কম্পিউটারে যা আছে তাই না, আর অনেক সুন্দর সুন্দর ফন্ট থাকতে পারে। এই ফন্ট থেকে আমরা আমাদের পছন্দের ফন্টটা এনে আমরা কাজ করতে পারবো আর কি। আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে এখানে যে একই একই আপনি আনতে পারবেন। আমি এই যে টানাটানি করলাম, তাই তো? এই টানাটানি করলাম না, সাপোজ এখানে আপনি ফাইলে যান, ওপেন ফাইলে যান, এই সিএসএস ফাইল এই চলে আসছে। জি এক সাইডে কাজ কি হয়, কি আসে? আচ্ছা আমরা সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। হ্যাঁ আজকে আমরা যেহেতু অনেকগুলো সিএসএস প্রপার্টি শিখবো, ঠিক আছে, সবার সমস্যাই সলভ করা হবে আর কি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি ইমপ্যাক্ট, এবার দেখেন তো ইমপ্যাক্ট পাইছে কিনা। ইমপ্যাক্ট পাচ্ছে? পেয়ে গেছেন ইমপ্যাক্ট? সব পেয়ে গেছে আর কি। আরো অনেক কাজ করা যায়, আমরা এখানে আরো অনেক ধরনের কাজ করতে পারবো। আমরা এই চারটাতে শিখেছিলাম নাকি? আরেকটা শিখেছিলাম যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মানে আপনার এগুলো মুখস্থ করার কোনো দরকারই নাই, ঠিক আছে। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড কালার। আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চাই? গ্রিন। তাহলে পতাকা পতাকা মনে হবে বাংলাদেশের, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম আমি গ্রিন। দেখতে পাচ্ছি চোখে লাগছে। আমরা অন্য কোনো কালারও দিতে পারি, চাইলে আমরা অরেঞ্জ দিতে পারি, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার দিলে আবার লালের সাথে সে আবার কি হবে? চলে মনে হয়, ঠিক আছে। আমরা এই পাঁচটা প্রপার্টির কাজ শিখেছি এবং সিএসএস দিয়ে ধরে পাঁচটা প্রপার্টি দিয়ে আমরা কাজ। বডি ট্যাগ, এটা তো একই প্রপার্টি, তো ব্যাকগ্রাউন্ড কালারই, তাই না? নতুন কোনো প্রপার্টি না। বডিতেও যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই তাহলে বডি ট্যাগটাকে আমার ধরতে হবে, কারণ সিএসএস মানে হচ্ছে যাকে আপনি সাইজ করতে চান, অর্থাৎ যাকে আপনি ডিজাইন দিতে চান তাকে আগে আপনাকে ধরতে হবে। ধরার পর আপনি সিএসএস প্রপার্টি দিয়ে তাকে সাইজ করে ফেলবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখানে। ব্যাকগ্রাউন্ড কালার নেভি আছে, নেভি দিয়ে দিই। এটা নেভি ব্লু মনে হয় নাকি? ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম? মোটামুটি এতটুকু কাজ আমরা গত ক্লাসে করেছি না? এতটুকু কাজ আমরা গত ক্লাসে করেছিলাম। এবার আমরা আরো কিছু কাজ দেখবো। দেখেন সব বাদ দেন, এবার সব বাদ দিলাম আমরা, এখানে সব কিছু বাদ দিয়ে দিলাম। এবার প্রথমে একটা H2 ট্যাগ নিলাম। H2 ট্যাগ নিয়ে আমরা এখানে ধরেন কিছু আমরা লিখলাম হচ্ছে আমরা করব জয়। এবার পি ট্যাগ একটু নিচে আমরা কি নিলাম? একটা পি ট্যাগ নিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পর আমরা এখানে কিছু আপনার ধরেন কিছু হিবিজিবি লেখা নিয়ে আসবো আর কি। হিবিজিবি লেখা আনা দেখেছিলাম?
দেখেছিলাম আপনাদের একটা ওয়েবসাইট আছে, আমার এখন প্যারাগ্রাফের মধ্যে তো একটা প্যারাগ্রাফ রাখা দরকার, ঠিক না? একটা প্যারাগ্রাফ এনে রাখা দরকার না? তো প্যারাগ্রাফ এনে যে আমরা রাখবো, ওয়েবসাইট যারা ডিজাইনার তাদের জন্য একটা ওয়েবসাইট আছে আপনার হিবিজিবি লেখা আনার জন্য, লরেম ইপসাম, বুঝতে পারছেন? এটা হচ্ছে হিবিজিবি লেখা আনার জন্য বিখ্যাত আর কি, loremipsum.com। দেখতে পাচ্ছি সবাই এখানে কিছু হিবিজিবি লেখা আছে, মানে এটা হচ্ছে অনেক সময় ডিজাইনারদের প্যারাগ্রাফের মধ্যে তো আমার একটা প্যারাগ্রাফ রাখা দরকার, ঠিক না? এখন আমি হিবিজিবি আমি ভাত খাই তুমি কি খাও এগুলো কতক্ষণ লিখতে পারবো, তাই না? এই জন্য আমি হিবিজিবি কিছু লেখা এখান থেকে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন? একটা প্যারাগ্রাফ নিলাম, H2P। এবার আপনি যদি একটু রিলোড দেন, দেখেন আপনার এখানে কিন্তু এটা চলে আসবে। আমরা আমাদের হেডলাইনটা দেখতে পাচ্ছি, পাশাপাশি কি দেখতে পাচ্ছি আমরা? আমাদের প্যারাগ্রাফটাকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি H1টাকে একটু সাজাতে চাই তাহলে কি করব? দেখেন আমি H2 রাইট, H2টাকে ধরলাম, ধরে বললাম তোমার, আমি আপাতত কিছু বললাম না, যেভাবে সেভাবে থাকলো সে, আমি বললাম হচ্ছে তোমার কালার দিয়ে দিলাম হচ্ছে আপনি ধরেন রেডই দিয়ে দিলাম, তোমার কালার রেড, তোমার ফন্ট সাইজ কত পিক্সেল, না এটা ছোট করে দিলাম আমরা 20 পিক্সেল, আচ্ছা 20 পিক্সেল না 30 পিক্সেল দিলাম। তারপর আর কি দেওয়া যায় বলেন তো? ও বাম পাশে থাকুক, সমস্যা নেই। ফন্ট ফ্যামিলি একটা দেওয়া যেতে পারে, ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে আহারনি, এটা একটা ফন্ট ফ্যামিলি। কোনটা? এটা ফন্ট ফ্যামিলি জি চলে আসেন। ফন্ট ফ্যামিলি হচ্ছে কি আমাদের আহারনি। দেখেন তো আপনার এই ডিজাইনের কথা সে শুনে কিনা, কে সে শুনেছে? আসছে না? আমরা করবো জয়, আমরা আরো অনেক কিছু দিতে পারবো, বাট সব কিছু দিচ্ছি না আমরা, ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা যতটুকু দরকার ততটুকু দিচ্ছি। এবার আমরা কাকে সাজাবো? এবার প্যারাগ্রাফকে সাজাবো। তাহলে প্যারাগ্রাফকে সাজানোর জন্য আমি এখন কাকে ধরবো? তাইলে পিট্যাগকে, আমরা যাকে সাইজ করতে চাই তাকেই ধরবো, পিট্যাগ। এবার পিট্যাগকে বলেন তোমাদের লেখার কালার হচ্ছে, আপনি গ্রিন করে দেন, দেখেন তাদের কালার কি গ্রিন হয়ে যায়? হয়ে গেছে না গ্রিন? এবার বলে দেন তোমাদের ফন্ট সাইজ, নরমালি কোন একটা ফন্টের মধ্যে যদি আপনি সাইজ না দেন, ডিফল্ট ভাবে তাদের ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল। কত পিক্সেল থাকে? 16 পিক্সেল। এখন আমি কি এই ফন্ট সাইজ বড় করব না ছোট করব আরো? আচ্ছা একটা কাজ করি, ফন্ট সাইজ আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন 14 পিক্সেল করে দিলাম, এটা ছোট হয়ে গেল আর কি। রিলোড দেন, ডিফল্ট 16, ছোট হয়ে গেছে না লেখাগুলো? আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা 14 না দিয়ে 15 দেন, আমরা 15 পিক্সেল করে দিলাম। আমরা কি করতে পারছি? করতে পারছি না? আচ্ছা এবার আরেকটা কাজ করলে মনে হয় বেটার হইতে পারে, বাট এটা পরে করি। বডিতে পরে একটা কালার দিয়ে দিব না আমরা। এখন আপনারা সবাই একটু ভালো করে খেয়াল করেন, পি এর টেক্সট অ্যালাইন কি আমরা দিয়েছি? দেই নাই। কিন্তু কোনো একটা ট্যাগের যদি টেক্সট অ্যালাইন আমরা না দেই, ডিফল্ট ভাবে কি পাই? টেক্সট অ্যালাইন লেফট রাইট। আমি পি ট্যাগকে যদি বলে দিই এখন আপনার টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন কি বলে দিলাম আমি? সেন্টার। এখন যদি আপনি একটা রিলোড দেন, দেখেন সবাই কিন্তু বাম দিকে হয়ে আছে। যদি এখন আপনি একটা রিলোড দেন, সবাই কিন্তু এখন মাঝখানে চলে আসবে, সবাই সেন্টার হয়ে আছে না? আমি যদি টেক্সট অ্যালাইন ইউজ করি রাইট, তাহলে লেখাগুলো এখন কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। লেখাগুলো ডান দিকে চলে গেছে না? বুঝতে পারছেন? আর নরমালি আমি যদি টেক্সট অ্যালাইন লেফট ইউজ করি, বা এটা ইউজ করার দরকার নাই, কারণ ডিফল্ট ভাবে টেক্সট অ্যালাইন লেফটই পায়। এখন যদি আপনি রিলোড দেন, দেখেন তো টেক্সট অ্যালাইন কি পায়, মানে কোন দিকে যাচ্ছে? বাম দিকে। কিন্তু আরেক ধরনের টেক্সট লাইন আছে, জাস্টিফাই বলা হয় তাকে। দেখেন এদিকে মিলে আছো, এদিকে কি লাইনগুলো মিলে আছে? একবারে মিলে নাই। এটা হচ্ছে আরেক ধরনের টেক্সট লাইন, আমরা বলে দিলাম হচ্ছে এখানে টেক্সট লাইন জাস্টিফাই, টেক্সট লাইন জাস্টিফাই। এখন আমি যদি এখানে একটা রিলোড দেই, দেখ জাস্টিফাই হয়ে গেছে। ক্লিয়ার? মানে এই পাশেও মিলে গেছে, এই পাশেও মিলে গেছে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তাহলে টেক্সট অ্যালাইন এটার ভ্যালু কয়টা ইউজ করা যায়? 4টা। লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। আমরা কি বুঝতে পারছি? লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। জি হ্যাঁ করবো, আমরা একটু পরে করবো আর কি, ঠিক আছে? আচ্ছা এবার আমরা ধরে ফেললাম এটাকে মোটামুটি। এখন মোটামুটি ভাবে আমরা সব ধরনের কাজগুলো এখানে করে ফেললাম। এবার চলেন আমরা আরো কিছু কাজ দেখি, সেটা হচ্ছে আমি এখানে কি কোনো ফন্ট ফ্যামিলি দিয়েছি পিটাককে? পিটাকে ধরে বলেছি শোনো তোমার, আমি পিটাকে কি কি বলেছি দেখেন আগে। পিটাককে ধরে বলেছি শোনো তোমার লেখার কালার হবে গ্রিন, তোমার ভিতরে যে লেখা আছে সেই লেখার কালার গ্রিন, তোমার ভিতরে যে লেখা আছে সেই লেখার সাইজ কত হবে? 15 পিক্সেল। আর পিটাককে ধরে বললাম তোমার ভিতরে যে লেখাগুলো থাকবে সেই লেখার অ্যালাইনমেন্ট কোন দিকে থাকবে? জাস্টিফাই, মানে ডানে বামে সমান থাকবে।
বুঝতে পারছি? একটা ফন্ট ফ্যামিলি চলেন আমরা দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেই আছে, আমরা মোটামুটি একটা নিয়ে আসি। উবুন্টু, এটাও কিন্তু ভালো। কি নাম? উবুন্টু। আমরা ফন্ট ফ্যামিলি কি দিলাম? উবুন্টু। তাহলে দেখেন আপনার মোটামুটি লেখাগুলো একটা সুন্দর স্টাইলে চলে আসবে। আসছে? এটা হচ্ছে উবুন্টু স্টাইল। আমরা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা মোটামুটি যে যে প্রপার্টিগুলো শিখলাম সেগুলো আমি আবার বলছি। কালার, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, ফন্ট ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড কালার, এই তো নাকি? এই পাঁচটা শিখেছি। এখন আমরা আরও কিছু নতুন নতুন প্রপার্টির কাজ শিখবো। প্রথমত আপনি একটু লাইনগুলোর দিকে তাকান। অনেক সময় আপনার ডিজাইন করার সময় যেটা হতে পারে, দেখেন এখানে অনেকগুলো লাইন আছে না? প্রত্যেকটা লাইনের মাঝখানে সামান্যতম গ্যাপ আছে তো নাকি? কখনো কখনো আপনি ডিজাইনার হিসেবে আপনার দরকার হতে পারে এই লাইনগুলোর মাঝখানে গ্যাপ তৈরি করা। ব্যাপারটা বুঝতে পারছেন? কখনো কখনো আপনার প্রত্যেকটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এটা হয়তো বাড়ানোর দরকার পড়তে পারে। ক্লায়েন্ট হয়তো বলতে পারে আর্টিকেলগুলোর যে লাইনের মাঝখানে তুমি গ্যাপ তৈরি করো। আমরা কি বুঝতে পারছি? তো লাইনের মাঝখানে গ্যাপ তৈরি করাটা আমরা এখন দেখব। তার আগে আমরা একটা বিষয় শিখে নিব। আমরা জানি এই কোডগুলো যদি দেখতে চাই আমরা এখন কি করব? তাহলে রাইট বাটন ক্লিক, ভিউ পেজ সোর্স। তাহলে কিন্তু সবগুলো লাইন আমরা দেখতে পাই। আমরা HTML কোড কি কি করেছি না করেছি সব আমাদের সামনে চলে আসছে না? কিন্তু আমরা এখন শিখবো হচ্ছে আরেকটা জিনিস, ইন্সপেক্ট এলিমেন্ট। এটা হচ্ছে আমার এই H2 ট্যাগের মধ্যে কি কি CSS অ্যাপ্লাই করা হয়েছে। আমার এটা কি P ট্যাগ, P ট্যাগের মধ্যে কি কি CSS অ্যাপ্লাই করা হয়েছে, এটা কি আমরা জানি? জানি না। আপনি যদি এখন রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্টে যান। ইন্সপেক্ট এলিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনারদের জন্য, ঠিক আছে? তাহলে দেখেন আপনার নিচে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছি সবাই? দেখতে পাচ্ছেন? এই যে আমার সবগুলো ট্যাগ এখানে শো করছে এবং ডান পাশে শো করছে আমি ওই ট্যাগের মধ্যে কি কি CSS লিখেছি। যেমন আমি যদি H2 তে ক্লিক করি, এখন H2 তে ক্লিক করলাম না? ক্লিক করলাম, দেখেন সে কিন্তু সিলেক্ট হয়ে গেছে H2। দেখেন বাম পাশে আমি H2 টাকে সিলেক্ট করেছি। H2 টাকে সিলেক্ট করে দেওয়ার পর এই H2 এর মধ্যে আমি কি কি CSS প্রপার্টি ব্যবহার করেছি সব আমার ডান পাশে দেখাচ্ছে। আমার এখানে দেখাচ্ছে। এখানে কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ। এবং শুধু তাই না, আপনি চাইলে এখান থেকে যেমন কালার রেড দিয়েছি না, গ্রিন দিয়ে দেখেন, এই যে গ্রিন, আমরা চাইলে লাইভ কালার দিয়ে চেঞ্জ করে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা দেখতে পারবো যে কোনো সাইট। আমি যদি দেই হচ্ছে আপনার সাপোজ ইয়েলো, দেখছেন? হ্যাঁ, করা যাবে। যেমন ফেসবুক, চলেন যাই আমরা দেখি ফেসবুকের চেহারা পাল্টে দিব আজকে, ঠিক আছে? আরে না, সবার জন্য না। ফেসবুকের কালার দেখছেন এটা? এই কালার, আমরা চলেন এই কালারকে লাল করে দেই, ঠিক আছে? ইন্সপেক্ট এলিমেন্ট করলে বাম পাশে কি শো করবে? আপনার সব শো করবে HTML। আচ্ছা, আমরা একটু যাই উপরে। আমাদের ঠিক ফেসবুকের ডিজাইনটা আবার একটু অন্যরকম, একটু মানে হিবিজিবি আর কি, এটাই মনে হয়। এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ওটা ইউজ করেছে কিনা দেখেন তো। আচ্ছা, সমস্যা নেই, এটা মনে হয়। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার এখানেও নাই। এখানে যান, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আর এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজও দেওয়া আছে, এগুলো সব বাদ দিব আমরা। ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ। এই যে এই কালারটা পাচ্ছিল কিসের মাধ্যমে? ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে। কিন্তু এখন আমি আমার ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার ফেসবুক রেড করে ফেললাম, ঠিক আছে? কিন্তু এটার মানে এই না অরিজিনাল ফেসবুক লাল হয়ে গেছে, এটার মানে কিন্তু এটা না। যদি লাল হয়ে যাইতো তাহলে আপনারা দেখতেন যে ওয়েবসাইট, আমি সাপোজ একজনের উপর রাগ করেছি আর কি, সাপোজ যাদের মাঝখানে ফেসবুকের অ্যাকাউন্ট মানে হঠাৎ করে নাই হয়ে গেছিল আর কি, রাগের চোটে ফেসবুকের চেহারা চেঞ্জ হয়ে যেত, ঠিক না? আপনি কি করতে পারবেন? ইন্সপেক্ট মানে হচ্ছে এখানে কি কি HTML ইউজ করা হয়েছে, পাশাপাশি কি কি CSS ইউজ করা হয়েছে। আপনি চাইলে CSS এর ভ্যালুগুলো চেঞ্জ করেও কিন্তু কি করতে পারবেন? আপনি মানে জিনিসগুলোকে আপনি দেখতে পারবেন, দেখতে কেমন দেখায়, দেখতে কেমন দেখাচ্ছে আর কি। এই যে দেখেন কোনটা। হ্যাঁ, অবশ্যই। আমি জাস্ট এটা চেকিং, আমি রিলোড দিলে আবার সেই আগের মতন হয়ে যাবে এটা। আমরা কি বুঝতে পারলাম? তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট কি জিনিস আমরা বুঝতে পারলাম। ইন্সপেক্ট এলিমেন্ট আমরা এই জন্যই করবো, আমাদের কোডের HTML কোডগুলো বাম পাশে থাকবে, ডান পাশে CSS কোডগুলো থাকবে। CSS এর ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা আউটলুকটা দেখবো কোনটা দেখতে ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন আমাদের এখানে যদি আমরা এখন যাই, এই H2 এর মধ্যে আমরা এই কালার টালার দিয়েছি। আমি চাইলে এখান থেকে ভ্যালু প্রয়োজনে ফন্ট সাইজ, আমার হয়তো মনে হচ্ছে না ফন্ট সাইজটা একটু বড় হলে ভালো হতো, বাট কত পিক্সেল হলে ভালো হতো সেটা আমি জানি। আপনার এটা বাড়াচ্ছে কি দিয়ে? আমি যে আপনার কিবোর্ডের আপ ডাউন দিয়ে আর কি, বাড়ান। মনে হয়
50 দিলে আর এরকম দেখাবে। তাহলে আমি নিজের চোখে একটা সাইজ দেখে এখন 50 পিক্সেল, এখানে কিন্তু আর 50 পিক্সেল হয়ে যায় না, কিন্তু এখানে মাপটা দেখে আপনাকে এখানে সেট করে দিতে হবে। আমরা কি বুঝতে পারলাম সবাই? ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট আপনি মানে ডিজাইনটা আপনি দেখতে পারবেন কোনটাতে কেমন হবে, বাট সেভ হয়ে যাবেন। আমরা কি ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, এবার আমরা একটা কাজ করব। আমরা কোনটা এখান থেকে সেভ করে আপাতত যাবে না, আপাতত যাবে না। এবার প্যারাগ্রাফটা সবার দিকে সবাই একটু তাকান। ক্লায়েন্ট বললো এই প্যারাগ্রাফ লিখে রাখছো, ভালো কথা, সব ঠিক আছে, বাট লাইনের মাঝখানে আরো গ্যাপ চাই আমি। এক লাইন আরেক লাইন লেগে আছে প্রায়, আমি কি চাই? আরো গ্যাপ চাই। এই এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টি নাম হচ্ছে লাইন হাইট। কাকে দিব? h1 কে, h2 কে না p কে? p কে। প্রপার্টির নাম কি? লাইন হাইট। আমরা কি বুঝতে পারছি? প্রপার্টির নাম কি? লাইন হাইট। আপাতত আমি লাইন হাইট 0 পিক্সেল দিয়ে রাখলাম। আপাতত লাইন হাইট কত পিক্সেল দিলাম? 0 পিক্সেল। 0 পিক্সেল দেওয়ার পর এবার আপনি একটা রিলোড দেন, দেখবেন সব লাইন মিলে এক লাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে সব লাইনের হাইট হচ্ছে 0, তার মানে সব লাইন মিলে কি এখন এক লাইন। বুঝতে পারছেন? এখন নরমালি যেটা করতে হয়, ফন্টের সাইজ যদি 15 পিক্সেল হয়, লাইন হাইটও আপনি যদি 15 পিক্সেল দেন, তাহলে প্রত্যেকটা লাইন একটা আরেকটার সাথে লেগে থাকবে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না? এখন ক্লায়েন্ট যদি বলে না আমার লাইন হাইট আরো বাড়াও, মানে এক লাইনের সাথে আরেক লাইন লেগে আছে কেন, তুমি কি করো? একটা লাইন, দুই লাইনগুলোর মাঝখানে গ্যাপ তৈরি করো। তাহলে আমরা ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই এখন, ঠিক কি না? চলে যাওয়ার পর এই যে পি ট্যাগ ধরে রেখেছি আমরা, যে লাইন হাইট 15 পিক্সেল দেওয়া আছে, আমি একটু বাড়াই। আমি এখানে থেকে দেখব কতটুকু লাইন মানে হাইট দিলে আমার ভালো লাগছে, বা ক্লায়েন্টকে দেখাবো আর কি। এতটুকু ধরে নিলাম, ক্লায়েন্ট পছন্দ করলো, হ্যাঁ এতটুকু ঠিক আছে। তাহলে লাইন হাইট কত পিক্সেল দিতে হবে আমাকে? 26 পিক্সেল। আমি আস্তে করে এখানে এসে লাইন হাইট কত দিব আমি? 26 পিক্সেল। তাহলে লাইন হাইট প্রপার্টির কাজ কি? আমরা কি ক্লিয়ার? লাইন হাইট প্রপার্টির কাজ আমরা কি ক্লিয়ার? হ্যাঁ, লাইনের মাঝখানে দূরত্ব সৃষ্টি করা। বুঝতে পারছি সবাই? লাইন হাইট প্রপার্টির মাধ্যমে আপনি দুইটা লাইন মানে একটা প্যারাগ্রাফের সবগুলো লাইনের মাঝখানে আপনি কি তৈরি করতে পারবেন? একটা গ্যাপ তৈরি করতে পারবেন, একটা দূরত্ব তৈরি করতে পারবেন। আমরা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, লাইন হাইট এবার ক্লিয়ার হয়ে গেলাম। এবার একটু তাকান এই লেখাগুলোর দিকে। লাইন হাইট শিখলাম আমরা, এবার প্রত্যেকটা ওয়ার্ডের দিকে তাকান। কান্ট্রি টু পপুলার বিলিভ, কান্ট্রি, এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে গ্যাপ আছে না? একটা করে স্পেস দেওয়া আছে তো নাকি? প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে স্পেস দেওয়া আছে। ক্লায়েন্ট বললো না, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আমি একটা করে না, আমি কয়েকটা করে স্পেস চাই। বুঝতে পারছেন? প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আমি কি চাই? কয়েকটা করে স্পেস চাই, বা এত না, আমি চাই আরো বেশি বেশি করে স্পেস থাকুক। যদি আপনি কোনো একটা আর্টিকেলের বা কোনো কিছু, যেমন আমি যে আমরা করব জয়, আমরা করবো, এখানে একটা স্পেস আছে তো নাকি? আপনি যদি চান তাদের মাঝখানে স্পেস আরো বাড়ুক, তাহলে আপনাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টির নাম হচ্ছে ওয়ার্ড স্পেসিং। প্রপার্টির নাম কি? ওয়ার্ড স্পেসিং। প্রপার্টির নাম হচ্ছে ওয়ার্ড স্পেসিং। আমরা কি ক্লিয়ার? আজকে দুইটা প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছি। একটা হচ্ছে লাইন হাইট, যেটা আমরা বুঝে গেলাম অলরেডি। আরটা কি শিখছি? ওয়ার্ড স্পেসিং। আপনি কোনো একটা লাইনের বা কোনো একটা লেখার ওয়ার্ডগুলোর মাঝখানে যদি স্পেস তৈরি করতে চান, প্রপার্টির নাম হচ্ছে কি? ওয়ার্ড স্পেসিং। এবার এটার ভ্যালু 0 পিক্সেল দিয়ে রাখেন। যদি 0 পিক্সেল দিয়ে রাখেন, এখন যদি আপনি রিলোড দেন, আমরা ইউজ করেছি পি ট্যাগে কিন্তু, তাহলে দেখবেন তাদের বাই ডিফল্ট যে একটা করে স্পেস সেটা আছে। বুঝতে পারছেন? 0 দিয়েছি, তার মানে ডিফল্ট ভাবে যতগুলো স্পেস, কটা স্পেস? একটা। এখানে একটা স্পেসই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি এটার ভ্যালু আস্তে আস্তে বাড়ান, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি তৈরি হবে? একটা করে গ্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে চলেন আমরা একটু দেখে আসি এখন। ওয়ার্ড স্পেসিং 0 আমি বাড়াচ্ছি। আপনারা একটা কাজ করেন, কান্ট্রি টু পপুলার এইটুকু লেখার দিকে তাকান, এই যে মাঝখানের গ্যাপগুলোর দিকে চোখ রাখেন, তাহলে ধরতে পারবেন আর কি স্পেসটা বাড়ছে কিনা। আমি ওয়ার্ড স্পেসিং বাড়াচ্ছি, আপনাদের চোখ এখানে চলে যাক। কান্ট্রি টু পপুলার, ওয়ার্ডের মাঝখানে সবগুলোই তো বাড়বে, পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেস কি এখন আমরা আমাদের ইচ্ছে মতন বাড়াতে পারবো না? কখনো কখনো ডিজাইন করার সময় আপনার দরকার হবে একটা লাইন বা দুইটা লাইন বা তিনটা লাইন, এই লাইনের মাঝখানে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর মাঝখানে একটা গ্যাপ তৈরি করার দরকার আপনার পড়তে পারে। যদি আমাদের একটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দরকার হয়, প্রপার্টির নাম কি? ওয়ার্ড স্পেসিং। এবং মজার বিষয় হচ্ছে দেখেন, প্রপার্টির নামের মধ্যেই তার কাম নিহিত রয়ে আছে, ওয়ার্ড স্পেসিং। বুঝতে পারছেন? আমরা কি সবাই বুঝতে পারলাম? তাহলে ওয়ার্ড স্পেসিং প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো তো। নরমালি ওয়ার্ড স্পেসিং খুব একটা মানে লাগে না, মাঝে মধ্যে রাখতে পারে। যেমন আমি H2 এর মধ্যে যদি ওয়ার্ড স্পেসিং ব্যবহার করি, তাহলে মাঝখানে একটা করে গ্যাপ তৈরি করবো, আমরা চলুন করি। তো আমরা ওয়ার্ড স্পেসিং ইউজ করবো কোথায়? ওয়ার্ড স্পেসিং প্রপার্টিটা আমরা ব্যবহার করব। আমি এখানে আপাতত 0 পিক্সেল দিয়ে রাখলাম।
লাইনের মাঝখানে এই দুটো লাইনের ওয়ার্ডগুলোর মাঝখানে কোনো গ্যাপ নাই, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে কিন্তু কাজ করতে পারবো। H2 কে ধরাই আছে অলরেডি, ওয়ার্ড স্পেসিং 0। আমি যদি ওয়ার্ড স্পেসিং বাড়াই তাহলে তাদের যে ওয়ার্ডের মাঝখানে স্পেস বাড়ছে। সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ার্ড স্পেসিং প্রপার্টিটা আমাদের শেখা শেষ। ঠিক আছে, এবার আমি 60 পিক্সেল না দিয়ে এখানে 50 পিক্সেল দিয়ে রাখলাম। ও সরি, এটা না, এটা রাইট, 50 পিক্সেল। এখন যদি রিলোড দেন তাহলে দেখবো যে আমাদের H2 এর যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা যথেষ্ট পরিমাণে দূরত্ব তৈরি হয়ে গেছে। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, আমরা লাইনের মাঝখানে গ্যাপ তৈরি করলাম, ওয়ার্ডের মাঝখানে গ্যাপ তৈরি করলাম। এবার আমরা শিখবো হচ্ছে লেটার, প্রত্যেকটা অক্ষরের মাঝখানে কোনো গ্যাপ আছে? প্রত্যেকটা অক্ষরের মাঝখানে যদি কখনো কখনো আপনার দরকার হয় যে আপনি গ্যাপ তৈরি করবেন, কেন অনেক অনেক অক্ষর দেখতে পাচ্ছি আমরা, কখনো কখনো আমাদের দরকার হতে পারে প্রত্যেকটা অক্ষরের মাঝখানে স্পেস তৈরি করা। যদি কখনো কখনো আমাদের প্রত্যেকটা অক্ষরের মাঝখানে স্পেস তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে প্রপার্টির নাম হচ্ছে লেটার স্পেসিং। সরি, প্রপার্টির নাম কি? লেটার স্পেসিং। প্রপার্টির নাম হচ্ছে লেটার স্পেসিং। আপনি 0 পিক্সেল দিয়ে রাখেন, 0 পিক্সেল মানে কি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। হ্যাঁ, এখন আপনি যদি প্রত্যেকটা অক্ষরের মাঝখানে স্পেস তৈরি করতে চান, প্রপার্টির নাম আমরা অলরেডি লিখে ফেলেছি, লেটার স্পেসিং। এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পর হচ্ছে এই যে লেটার স্পেসিং বাড়ান, আমরার দিকে তাকান, দেখেন তো প্রত্যেকটা অক্ষরের মাঝখানে গ্যাপ তৈরি হয়? আমরা পারবো না? প্রত্যেকটা অক্ষরের মাঝখানে আমাদের যতটুকু গ্যাপ দরকার, মাঝে মধ্যে ডিজাইন করতে গেলে এই ধরনের আমাদের লাগে, প্রত্যেকটা অক্ষরের মাঝখানে আমি কি তৈরি করে ফেলেছি? স্পেস তৈরি করে ফেলেছি। প্রপার্টির নাম কোনটা ছিল? লেটার স্পেসিং। তাহলে আমরা এখন কয়েকটা ট্র্যাক শিখলাম, তার মধ্যে একটা ট্র্যাকের নাম হচ্ছে আপনার লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং। ঠিক আছে, তিনটা শিখলাম আজকে আমরা, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং এবং লেটার স্পেসিং। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো আমরা আপাতত লেটার স্পেসিং করব না, আমরা যেভাবে সেভাবে রাখলাম। এবার আপনি লেখাগুলোর দিকে তাকান, আমরা করব জয়। লেখাগুলোর দিকে যদি আমরা তাকাই, এই লাইনটার দিকে যদি আপনি তাকান, দেখবেন প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সবগুলা কি ছোট হাতের। আমার ইচ্ছা সবগুলা অক্ষর বড় হাতের হয়ে যাবে। আমার কি ইচ্ছা? এখানে যতগুলা লেখা আছে, অক্ষর আছে, আমি চাচ্ছি সিএসএস দিয়ে সবগুলা অক্ষরকে আমি কি করে ফেলবো? বড় হাতের অক্ষর করে ফেলবো। এই কাজটা করার জন্য আপনার প্রপার্টির নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। প্রপার্টির নাম কি? টেক্সট ট্রান্সফর্ম। মানে টেক্সটগুলোকে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে যাচ্ছি, রূপান্তরিত করে ফেলতে যাচ্ছি। আমি H2 ট্যাগকে ধরে বলছি, শোনো H2 ট্যাগ, অনেক কথা বলেছি, এই করো সেই করো, এই করো সেই করো, ফাইনালি এখন কি বলছি? টেক্সট ট্রান্সফর্ম করো। তার মানে তোমার মধ্যে যদি কোনো অক্ষর থেকে থাকে সেই অক্ষরগুলোকে তুমি ট্রান্সফর্ম করে দাও, রূপান্তরিত করে দাও। সেই রূপান্তরিত করে কি করে দিবে? সবগুলো বড় হাতের, আপার কেস। আপার কেস, আপার কেস মানে হচ্ছে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে। চিন্তা করেন, আমি কিন্তু লেখার সময় প্রথমটা বড় হাতের দিয়েছিলাম, আর একটা বড় হাতের দেই নাই। সিএসএস দিয়ে এখন সবগুলো হাতের অক্ষর আমি বড় হাতের করে ফেলেছি। আমরা করব জয়। আমরা কি বুঝতে পারছি? আপনি চাইলে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে সবগুলো অক্ষরকে আপনি বড় হাতে করে ফেলতে পারবেন। আর যদি বড় হাতে না করতে চান, ছোট হাতে করে ফেলতে চান, আপার না কি লোয়ার কেস। লোয়ার কেস মানে সবগুলো হাতের অক্ষর হচ্ছে ছোট হাতের। তাহলে আমাদের এখানে সবগুলো ছোট হাতেরই ছিল, বাট এখানে একটা বড় হাতের ছিল না? একটা তো বড় হাতের ছিল নাকি? এখন আপনি যদি একটা রিলোড দেন, দেখবেন সবগুলো ছোট হাতের হয়ে গেছে। আমরা করব জয়। আমরা কি ক্লিয়ার? আমরা টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে একটা লেখার অক্ষরগুলোকে চাইলে বড় হাতের করে ফেলতে পারবো, চাইলে ছোট হাতের করে ফেলতে পারবো। কিন্তু এখন আমি যাচ্ছি না, আমি যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি করে ফেলতে চাই? আমরা বড় হাতের অক্ষর করে ফেলতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো হচ্ছে আপনার ক্যাপিটালাইজ। কি ইউজ করবো আমরা? ক্যাপিটালাইজ। টেক্সট ট্রান্সফর্ম, H2 কে ধরে বলছি, শোনো তোমার মধ্যে যদি কোনো লেখা থেকে থাকে তাহলে সেই লেখাটাকে তুমি টেক্সট ট্রান্সফর্ম করে ফেলো। মানে লেখাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে না, ট্রান্সফর্ম হয়ে যাবে। ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যাবে এখানে? ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে কি? সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। এখন রিলোড দেন আপনি। আমরার এ বড়, করবর কে বড়, জয়ের যে বড়। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আপনি বড় করতে চান, প্রপার্টির নাম হচ্ছে ক্যাপিটাল, মানে টেক্সট ট্রান্সফর্ম, ভ্যালুর নাম হচ্ছে কি? ক্যাপিটালাইজ। তাহলে আমরা কি এখন এই নতুন প্রপার্টিগুলোর কাজ বুঝতে পারলাম? আমরা আজকে শিখলাম হচ্ছে প্রথম দিকে আপনার কি লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, লেটার
স্পেসিং, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম। আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, মোটামুটি এই ছিল আমাদের অবস্থা। আমরা মোটামুটি এতগুলো কাজ করে ফেলতে পারলাম। এবার আরো কিছু প্রপার্টি আমাদের শিখতে হবে। আমি একটা কাজ করছি, সবগুলো লেখাকে আমি সবগুলো যা ছিল সব মুছে ফেলছি। আমি সব মুছে ফেলছি। এখানে আমি একটা ট্যাগ নিলাম, h1 ট্যাগ নিলাম। আমি কি ট্যাগ নিলাম? h1। এবার h1 ট্যাগ নিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে সফটেক আইটি 92 ব্যাচ। আপনি যদি রিলোড দেন কাজ করবে? আসবে না? সফটেক আইটি 92 ব্যাচ। এবার আমি চাচ্ছি সবগুলো হাতের অক্ষর বড় হাতের করে ফেলবো, তাহলে আমাকে প্রথমে ধরতে হবে h1 টাকে। ধরলাম। এখন কি বলবো আমি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। রিলোড দেন, হয়েছে আপার কেস, সবগুলো বড় হাতের হয়ে গেছে। ফন্ট ফ্যামিলি দিতে চাই, ফন্টের একটা স্টাইল দিতে চাই। ফন্ট ফ্যামিলি আমি দিব হচ্ছে আপনার ইম্প্যাক্ট, মানে একটু মোটা সোটা আর কি ইম্প্যাক্টটা। এখন যদি আমি একটা রিলোড দেই, দেখেন তো ফন্ট ফ্যামিলি কাজ করে কিনা? ফন্ট ফ্যামিলি কাজ করে, ফন্ট ফ্যামিলি কাজ করে। লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে চাই। প্রপার্টি নাম কি? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। প্রপার্টি নাম কি আমাদের? টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমরা রিলোড দেই, মাঝখানে আসছে, ঠিক আছে? এবার আমি কাকে ধরবো? কি নাম আপনার বলেন? শামীম ভাই বলেন আমাকে। লেখার সাইজ বড় করতে চাই, প্রপার্টির নাম কি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে আমি এখানে যদি বড় করতে চাই তাকে 50 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন তো ফন্ট সাইজ বড় হয় কিনা? বড় হয়েছে। আমি আরো বড় করতে চাই, 100 করে দেন, একবার বিশাল বড় করে দিচ্ছি আমি। ফন্ট সাইজ কতটুকু হয়ে গেল এখন? 100 পিক্সেল। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছেন? কালার দিতে চাই ফন্টের মধ্যে একটা, প্রপার্টির নাম কি? কালার। কালার প্রপার্টি নিলাম আমি এখানে। এবার কি কালার ইউজ করতে চাই এখানে? রেড। দেখেন সব কিছু আমার এখন এখানে কাজ করছে, দেখতে পাচ্ছি সবাই? এতটুকু পর্যন্ত আমরা সবাই পারি। এখন আমি চাচ্ছি অন্য একটা মজার কাজ করবো। আমি লেখার পিছনে একটা ছায়া দিব, ছায়া। আমরা যে কোনো একটা জায়গায় যদি দাঁড়াই, তাহলে আমাদের পিছনে ছায়া পড়ে না? আমাদের বাতি যদি এদিকে থাকে, ছায়া পড়বে এদিকে। লাইট এখানে থাকলে ছায়া এখানে, এটা তো নাকি? এখন আমরা এই লেখার পিছনে একটা ছায়া তৈরি করবো, যেন মনে হয় একবারে খুব সুন্দর একটা লেখার জন্য মনে হয়। বুঝতে পারছেন? আমরা এই লেখার পিছনে সুন্দর একটা ছায়া তৈরি করতে চাই, শ্যাডো। শ্যাডো। তাহলে প্রপার্টির নাম হচ্ছে টেক্সট। দেখেন কত ইজি, মানে আমাদের কোনো কিছু মুখস্থ করার দরকারই নাই। প্রপার্টির নাম আমাদের এই কাজের সাথে মিলানোই আছে, টেক্সট শ্যাডো। কিন্তু এই টেক্সট শ্যাডোটা ব্যবহার করার একটা সিস্টেম আছে, আমরা একটু দেখাচ্ছি। টেক্সট শ্যাডোর মধ্যে ভ্যালু হয় অনেকগুলা। 0 পিক্সেল দেন, 0 পিক্সেল দেন, সহজ কিন্তু 0 পিক্সেল দেন। আমরা 3টা 0 পিক্সেল দিলাম, ঠিক আছে? আমি এখনই আলোচনা করছি আর কি। এটার টেক্সট শ্যাডো বসানোর সময় আপনাকে এখানে 3টা ভ্যালু ইউজ করতে হবে। 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। এগুলার কাজকে আমি একটু পরে বোঝাচ্ছি। ফাইনালি সবার শেষে দিবেন ছায়ার রং। আমাদের ছায়ার রং কি হয় নরমালি? কালো, ব্ল্যাক। সবার শেষে আমরা কি দিব? ছায়া রংটা দিয়ে দিব। আমাদের ছায়া রং কি? ব্ল্যাক। এবার একটা রিলোড দেন। রিলোড দিয়ে দেখেন তো লেখার পিছনে ছায়া পড়েছে কিনা? লেখার পিছনে ছায়া পড়েছে? অবশ্যই পড়েছে। লেখার পিছনে অবশ্যই ছায়া পড়েছে, কিন্তু লেখার ঠিক পিছনেই পড়েছে। লেখাটা যেখানে আছে ছায়াটা কি কি ঠিক তার? যেমন আমি এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি আর কি, লাইট আমার সামনে, ছায়াটা ঠিক আমার পিছনে পড়েছে। ছায়া দেখা যাচ্ছে? লাইটটা যদি একটু ঘুরাই, ছায়া একটু ডানে বামে সরবে, তাহলে তো ছায়াটা বোঝা যাবে নাকি? ওই যে 3টা ভ্যালু, সেই 3টা ভ্যালু দিয়ে আমরা ছায়াটাকে ডানে বামে সরাবো। এখন সবাই একটু ভালো করে খেয়াল করে দেখেন। ছায়া, কালো রঙের ছায়া অলরেডি আমাদের লেখার নিচে পড়ে গেছে। এখানে 3টা ভ্যালু দেখতে পাচ্ছেন? তার মধ্যে প্রথম ভ্যালুটা 0। প্রথম ভ্যালুটাকে বানান কমান। প্রথম ভ্যালুটার কাজ হচ্ছে ছায়াটাকে ডানে বামে সরানো যায়। আমি লেখার পিছনে যে ছায়া তৈরি করেছি, সেই ছায়াটাকে আমি কি করতে পারছি? ভ্যালুটা বাড়ায় কমায় 5 পিক্সেল লেখা ছায়াটাকে ডান দিকে সরাই দিচ্ছি, ঠিক না? দ্বিতীয় ভ্যালুটার কাজ হচ্ছে ছায়াটাকে আপনি চাইলে উপরে নিচে সরাইতে পারবেন। এখন বোঝা যাচ্ছে ছায়া? ছায়া, হ্যাঁ? ছায়াটা কি করলাম? আপনি চাইলে ছায়াটা যেরকম ছায়া দেখতে ভালো লাগে আপনার, যেমন আমার সামনে যদি লাইট থাকতো, লাইটটা এইদিকে ডানে বামে সরাচ্ছে আর কিরকম, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আমি ছায়াটাকে একটু নিচের দিকে নামাইলাম, বুঝতে পারছেন সবাই? আর তৃতীয় ভ্যালুটার কাজ হচ্ছে ছায়া কিন্তু অনেক সময় স্ট্রেট ছায়া পড়ে না, ছায়াটা কি হয় আপনার ঝাপসা হয়ে যায়।
এখন ছায়াটাকে আপনি এই ভ্যালুটাকে বাড়ানো কমানোর মাধ্যমে ছায়াটাকে একটু ব্লার করে দিতে পারবেন, একটু ঘোলা করে দিতে পারবেন। আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা কি লেখার পিছনে ছায়া তৈরি করতে পারবো না? টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার। এখন এই ভ্যালুটাকে আপনি কপি করেন, এই ভ্যালুটাকে এখন আপনি এখানে বসাই দেন। আপনি যদি এখন রিলোড দেন, আমাদের লেখার পিছনে কি বসে গেছে? এখন শ্যাডো বসে গেছে। আমরা কি তাহলে লেখার পিছনে ছায়া তৈরি করতে পারবো? পারবো না ছায়া তৈরি করতে? আমরা একটা লেখার পিছনে সুন্দর একটা ছায়াও তৈরি করতে পারবো। ডিজাইন করার সময় কখনো কখনো আপনার এই ধরনের ছায়া তৈরি করা লাগবে। আমরা সবাই ক্লিয়ার? তো মোটামুটি অনেকগুলো প্রপার্টির কাজ আমরা দেখলাম, একটু নোট করতে চাই আমরা আজকে। চলেন নোট করে ফেলি। আমরা একটু এখানে যাই, সিএসএস নোট। আমরা অনেকগুলো সিএসএস প্রপার্টি শিখলাম। আমি এখানে লিখছি হচ্ছে আপনার এরকম দিয়ে দিলাম, লিখলাম হচ্ছে টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল এর মধ্যে আছে, বা আমরা সিরিয়ালি দিতে পারি আর কি। টেক্সটকে স্টাইল করার জন্য প্রথমে কি প্রপার্টি শিখেছিলাম? কালার। তারপরে কি প্রপার্টি শিখেছিলাম? টেক্সট অ্যালাইন। তারপর সাইজ। তারপর ফন্ট ফ্যামিলি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার। এটা টেক্সটের না, যে কোনো কিছুর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। লাইন, ঠিক আছে। হাইট বানান কি এভাবেই? ওকে, ঠিক আছে। তারপর ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, টেক্সট ট্রান্সফর্ম, নাইস, টেক্সট শ্যাডো। আর কিছু শিখেছিলাম? আর কিছু শিখেছি আমরা? মোটামুটি একটা লেখাকে ডিজাইন করার জন্য আমরা এই প্রপার্টিগুলো শিখেছি, ঠিক না? আরো কিছু প্রপার্টি আছে, চলুন আমরা এখন দেখি। আমরা আরো একটা প্রপার্টি শিখেছি, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যে কোনো কিছুর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এটা টেক্সটের উপরে কাজ করে না, কিন্তু এটা টেক্সটের উপরে কাজ করে, যে কোনো ট্যাগের পিছনে কাজ করে। বডির পিছনে দিলে বডির পিছনে পাবে, H1 এর পিছনে দিলে H1 এর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার পাবে। এবার আসেন আমরা কিছু কাজ আরো শিখে নেই, যেমন এগুলো সব বাদ দেন, সব বাদ দেন। আমি এখানে পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে উই আর ব্যাচ 92। খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমরা অনেক অনেক প্রপার্টির ব্যবহার এখন জানি। উই আর ব্যাচ 92 আসছে। লেখাটাকে চলেন আমরা একটু সাইজ করি। তার মানে কোনটাকে ধরবো আমি? পি ট্যাগ। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 20 পিক্সেল, আর হচ্ছে কালার করে দিলাম হচ্ছে রেড। ফন্ট ফ্যামিলি করে দিলাম হচ্ছে আপনার তাহোমা। এটা আরেকটা ফন্ট ফ্যামিলি, এটাও দেখতে সুন্দর, দেখতে পাচ্ছেন? অথবা উবুন্তুই করে দেন, উবুন্তুটা দেখতে অনেক সুন্দর। উবুন্টু। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা দেখেন, উই আর ব্যাচ 92, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো, ঠিক না? এখন আমরা HTML এ কিছু জিনিস শিখেছিলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন শিখেছিলাম, এবং আমরা বলেছিলাম আমরা কখনোই HTML এর বি ট্যাগ দিয়ে বোল্ড করব না, আই ট্যাগ দিয়ে ইটালিক করব না, ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করব না। এখন আপনি চাচ্ছেন এই লেখার নিচে একটা আন্ডারলাইন নিয়ে আসবেন সিএসএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে। আপনি যদি সিএসএস এর মাধ্যমে লেখার নিচে একটা আন্ডারলাইন আনতে চান, তাহলে আপনাকে বলতে হবে না ফন্ট, সরি, টেক্সট ডেকোরেশন। প্রপার্টির নাম কি? টেক্সট ডেকোরেশন। আপনি যদি একটা টেক্সটের নিচে আন্ডারলাইন আনতে চান, তাহলে আমাদের প্রপার্টির নাম কি? টেক্সট ডেকোরেশন। এখানে বলেন আন্ডারলাইন। এখন যদি আপনি রিলোড দেন, আমরা কি আন্ডারলাইন আনতে পারলাম? আমরা কি আপনার কি টেক্সট ছাড়া, ইউ টেক্সট ছাড়া এখন সিএসএস এর মাধ্যমে একটা লেখার পিছনে আন্ডারলাইন আনতে পারলাম না নিচে? আমরা কি বুঝতে পারছি? লেখাটা কিন্তু বোল্ড না, মোটা না। লেখাটাকে যদি আপনি মোটা করতে চান বা পাতলা করতে চান, তাহলে দেখেন আপনি প্রপার্টি নাম হচ্ছে আপনার ফন্ট ওয়েট। প্রপার্টির নাম কি? ফন্ট ওয়েট। এখানে যদি করে দেন বোল্ড, দেখবেন আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে, এখন মোটা হয়ে যাবে। জি বলেন। লেখাটা যে কোনো জায়গায় নিব। কোন জায়গায় নেবেন? যে কোনো জায়গায় বলতে কোন জায়গায়? নিচে হ্যাঁ, পজিশন। আমরা এখন শিখি নাই পজিশন প্রপার্টি। হ্যাঁ,
জি HTML যদি আগে আন্ডারলাইন করে নিয়ে আসতো আচ্ছা, এইচটিএমএল আমরা আমরা দেখেছি যে ইউ ট্যাগ দিলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা কি তাহলে কেন সিএসএস শিখছি আমরা, তাই না? তাহলে তাহলে তো আমার তো এক্সট্রা মানে কষ্ট করা লাগছে না, তাই না? অ্যাকচুয়ালি আপনার অনেক অনেক আগে আন্ডারলাইন সবাই দিত এইচটিএমএল এর ইউ ট্যাগ দিয়ে, কিন্তু যখন আপডেট হয়ে গেছি আমরা, এখন আমরা আন্ডারলাইন দেব কি দিয়ে? সিএসএস। এইচটিএমএল দিয়ে আমরা আর কখনো আন্ডারলাইন দিব না। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা হ্যাঁ অবশ্যই কাজ করবে, কেন কাজ করবে না? অবশ্যই কাজ করবে, কিন্তু ওটা হচ্ছে অনেক পুরাতন মডেল, মানে অনেক পুরাতন একটা পদ্ধতি আর কি, বুঝতে পারছেন? আমরা এখন আন্ডারলাইন দিতে চাই কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে। আমরা কি বুঝতে পারছি সবাই? তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো আর কি। আমরা কি লেখা মোটা করতে পারলাম, বোল্ড করতে পারলাম লেখাটা? দেখেন আমার লেখাটা বোল্ড হয়ে গেছে, এখন মোটা হয়ে গেছে। আপনি যদি বলে দেন এখানে টেক ফন্ট ওয়েট নরমাল, তাহলে সেটা কি হবে? আগের মতন। আগে আসলে নরমালি ছিল, পাতলা, দেখতে পাচ্ছেন? আমি এখানে যদি বলে দিই ফন্ট ওয়েট কি বোল্ড, তাহলে কি দেখবেন আপনি? আপনার লেখা বোল্ড হয়ে গেছে। আমরা কি সবাই বুঝতে পারছি? তো আমরা এখন আন্ডারলাইন দিতে পারি ইউ ট্যাগ ছাড়াই, ফন্ট স্টাইল দিয়ে। প্রপার্টির নাম কি? ফন্ট, ও সরি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। কি বুঝতে পারছেন? আবার আমরা একটা লেখাকে মোটা করতে পারি, পাতলা করতে পারি, যা কিছু করতে পারি। এটা কি দিয়ে করতে পারি আমরা? ফন্ট ওয়েট। আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, ইটালিক শিখেছিলাম না? আপনি যদি এই লেখাটাকে ইটালিক করে ফেলতে চান, তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। না না না, ফন্ট স্টাইল, সরি 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 ফন্ট প্রপার্টির নাম হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল প্রপার্টি। এবার এখানে লিখেন ইটালিক। ফন্ট স্টাইল প্রপার্টির কাজ হচ্ছে লেখাটা ইটালিক হবে না কি হবে না। আপনি রিলোড দেন, দেখবেন আপনার লেখা বাঁকা হয়ে গেছে। আমরা কি এখন বুঝতে পেরেছি সবাই? আমরা বুঝতে পেরেছি? জি। টেক্সট ডেকোরেশন আমরা আন্ডারলাইন ছাড়া অন্য আরো অনেক কিছু, আমরা কিছু কিছু জিনিস ইউজ করতে পারবো, তবে এগুলো আমরা একটু পরে দেখব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমরা নতুন আরো কয়েকটা প্রপার্টি কাজ শিখলাম। যেমন প্রথমে যে প্রপার্টি শিখলাম সেটা হচ্ছে আপনার কি? টেক্সট ডেকোরেশন। এটার মাধ্যমে আপনি লেখার নিচে আন্ডারলাইন নিয়ে আসতে পারবেন। ফন্ট 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 ওয়েট শিখলাম। ফাইনালি ফন্ট স্টাইল। আমরা এই প্রপার্টিগুলোর কাজ শিখলাম। আমরা কি দেখতে পাচ্ছি? মোটামুটি একটা লেখাকে ডিজাইন করার জন্য অনেক অনেক আমরা অনেকগুলো প্রপার্টি শিখলাম। কালার, টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট শ্যাডো, টেক্সট ডেকোরেশন, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল। আমরা কি বুঝতে পারছি সবাই? আমরা বুঝতে পারছি? তো মোটামুটি এই ছিল আমাদের অবস্থা, ঠিক আছে? এখন আমরা আরেকটা ডিজাইন করি। আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিব। যেমন আমরা এখন করতে যাচ্ছি, যেমন এগুলো সব বাদ দিচ্ছি আমরা। উই আর ব্যাচই নিলাম, বাট আমরা এইচ ট্যাগের মধ্যে নিয়ে নিলাম, H1 এর মধ্যে। বুঝতে পারছেন? উই আর ব্যাচ 92 H1 ট্যাগের মধ্যে নিয়েছি। দেখেন তো এটা কাজ করে কিনা? অবশ্যই কাজ করবে। এখন এই লেখাটাকে আমরা একটু ডিজাইন করব। কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। আমি একই জিনিস বারবার দেখাচ্ছি যাতে দেখতে দেখতে আপনাদের কি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা কালোটা, ও হ্যাঁ চেঞ্জ করা যাবে, অবশ্যই অবশ্যই করা যাবে, অবশ্যই। আচ্ছা এবার H1 ট্যাগে আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। আর কি নেওয়া যায় বলেন? ফন্ট ফ্যামিলি নিয়ে নিলাম হচ্ছে আপনার, ফন্ট ফ্যামিলি নিলাম হচ্ছে ইম্প্যাক্ট। তারপর হচ্ছে আপনার ফন্ট সাইজ নিলাম হচ্ছে 100 পিক্সেল। টেক্সট অ্যালাইন নিলাম হচ্ছে কি সেন্টার। আমরা তো বুঝতেছি এগুলা কি ঘটনা ঘটবে আসলে আমাদের ভবিষ্যতে। আর কি নিব আমরা এখানে বলেন? আর হচ্ছে কি নেওয়া যায়? আচ্ছা আমরা আর কিছুই নিলাম না, রিলোড দেন। আমরা চাইলে শ্যাডো ট্যাডো আমরা অনেক কিছু নিতে পারবো, পারবো না? তো এবার একটু খুব মনোযোগ দিয়ে তাকান। উই আর ব্যাচ 92, উই আর ব্যাচ 92। এখন উই আর ব্যাচ 92 লেখাটা দেখতে পাচ্ছি আমরা সবাই। এখন আমি চাচ্ছি উই আর ব্যাচ 92 কথাটা, উই আর ঠিক আছে, এটা উই আর কালার রেড, ব্যাচ 92 এই লেখাটুকুর কালার কি হয়ে যাবে? গ্রিন বা অন্য কোনো কালার হয়ে যাবে। তখন এই ধরনের কাজটা আমি কিভাবে করব? ঠিক আছে, আমরা বলেছিলাম অলরেডি যে একটা লেখার একটা লাইনের মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ডকে বা কোনো কিছুকে আমি যদি একটু চেঞ্জ করতে চাই বা স্টাইল দিতে চাই, কোন ট্যাগ? স্প্যান ট্যাগ। আমি ব্যাচ 92 লেখার আগে আমি স্প্যান ট্যাগটা নিতে চাই। আবার ব্যাচ 92 শেষ হয়ে যাওয়ার পর আমি কি করব? স্প্যান ট্যাগটা শেষ করব। মানে ব্যাচ 92টাকে আমি আলাদা ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি ধরতে পারবো না সরাসরি?
এখন ধরে আমরা কাজ করতে পারবো আর কি। এবার দেখেন আমাকে কাকে ধরতে হবে এখন বলেন তো? স্প্যান ট্যাগ। কিন্তু H1 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ, H1 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ। শোনো তুমি এবার, তোমার কালার হচ্ছে কি, এখন চেঞ্জ করে দিব আমরা। কিভাবে ধরতে হয় দেখেন, কোন একটা ট্যাগের ভিতরের ট্যাগটাকে কিভাবে ধরতে হয়। আমরা লিখলাম হচ্ছে H1 স্পেস মানে হচ্ছে তার ভিতরের, H1 ট্যাগের ভিতরের কোন ট্যাগ? স্প্যান ট্যাগ। একটা দেন দুইটা দেন, মানে স্পেস থাকা মানে হচ্ছে কি ভিতরে, ঠিক ভিতরে। H1 ট্যাগের ঠিক ভিতরে এখন কোন ট্যাগটাকে ধরতে যাচ্ছি আমি? স্প্যান ট্যাগটাকে ধরে আমি তেমন কিছু করতে চাই না, আগের সব ডিজাইনে কিন্তু সে পেয়ে যাচ্ছে, শুধুমাত্র এখানে এসে আমি কি বলে দিব? কালার। কালারটা চেঞ্জ করে আমি নেভি কালার দিয়ে দিলাম, নেভি ব্লু যেটা, বুঝতে পারছেন? হ্যাঁ, স্পেস মানে হচ্ছে এটার ভিতরের যে ট্যাগ, H1 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ না এটা, এজন্য আমি এভাবে হ্যাঁ হ্যাঁ স্প্যানটাও লিখতে হবে, স্প্যানটাও লিখতে হবে। হ্যাঁ, আরো ট্যাগ নিলে আরো ধরে স্পেস দিয়ে দিয়ে ধরতে পারবেন। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, কাজ করবে কাজ করবে কাজ করবে। কিন্তু এই ট্যাগ তো আমরা কি করি, কেন ইউজ করি? লিংক করার জন্য। আপনি কি এখানে ব্যাচ 92 এর মধ্যে লিংক করতে চান? যদি লিংক করতে চান তাহলে এই ট্যাগ, আর যেহেতু লিংক না, শুধুমাত্র লেখার কালার চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমি কি ট্যাগ ইউজ করছি এখানে? স্প্যান ট্যাগ। এবার কালার দিয়ে দিলাম হচ্ছে নেভি। দেখেন তো কাজ করে কিনা? কাজ করে। উই আর ব্যাচ 92। আমরা কি এতটুকু বুঝতে পারলাম? আমরা তেমন কিছুই করি নাই, আমরা শুধু একটা লেখাকে ডিজাইন করার জন্য কয়েকটা সিএসএস প্রপার্টি শিখেছি, সেই সিএসএস প্রপার্টিগুলো ব্যবহার করে আমরা এতটুকু ডিজাইন করতে পেরেছি। কার কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, কোনো কনফিউশন থাকলে আমাকে জানান, আর হচ্ছে কোনো কিছু জানা থাকলে। জি পিছনে। হ্যাঁ, আন্ডারলাইন কালার করা যায়, কোনো সমস্যা নেই, করা যায়। টেক্সট ডেকোরেশন নান করলে নাই, রাইট রাইট। অনেক সময় এটা ইউজ করলে আপনার কি হয়, একটা অটোমেটিক একটা আন্ডারলাইন পায়। আপনি টেক্সট ডেকোরেশন নান করে দিলে নাই নাই হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই কালার হয়ে যেত, অবশ্যই কালার হয়ে যেত। আমরা কি সবাই বুঝতে পারছি? জি প্রশ্ন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিমুভ করা যায়, আমরা এখনো সেই প্রপার্টিটা শিখি নাই, ঠিক আছে? উপরে এবং নিচের সব কিছুকে রিমুভ করে ফেলা যায়। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? তাহলে আমরা যে কোনো লেখাকে এখন স্টাইলাইজ করতে পারবো না? যতগুলো প্রপার্টি শিখেছি, যে যতগুলো প্রপার্টি আমরা শিখেছি, প্রত্যেকটা প্রপার্টিকে আমরা এখন স্টাইলাইজ করতে পারবো, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা এখন আরেকটু সামনের দিকে যাচ্ছি আর কি।